369 পেজে প্রথম যেটা আছে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল, কী হবে এটা? পর্যায়ন। এগুলো বোঝানোর কি দরকার আছে আর? এগুলো পারবি। তা পুঞ্জিত ক্ষয় কোনটা বলো তাহলে? পুঞ্জিত ক্ষয় কী জিনিস? যেটা মধ্যাকর্ষণ শক্তির টানে, তাই তো? চূর্ণ বিচূর্ণ শিলা যখন মধ্যাকর্ষণ শক্তির টানে ঢালবে নিচের দিকে নেমে আসে, তখন সেটা কি বলা হয়? পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর যেটা আছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়বে? 64 গুণ। কার সূত্র অনুসারে? ষষ্ঠাঘাতের সূত্র অনুসারে। তো ষষ্ঠাঘাতের সূত্রটা কে দিয়েছিল? WH হপকিন্স, 1942, তাই তো? এগুলো মাথায় রাখতে হবে। যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, যে পর্বতে পার্বত্য হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায়, তাহলে সর্বাধিক পরিমাণে হিমবাহ উপত্যকা দেখা যায় আল্পস পর্বতে। নেক্সট, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, কোন স্তরে? 4টা অপশান দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে ওজোন স্তর কোন স্তরে আছে রে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তো নিম্ন ঊর্ধ্ব এখানে উল্লেখ করা নেই, তাই তো? তাহলে কোনটা উত্তর হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। মানে এখানে সরাসরি উত্তরটা দেয়নি, তাই তো? এখানে অপশান থাকতে পারতো ওজোন স্তর, তাই তো? কিন্তু ওজোন স্তরের পরিবর্তে দিয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ স্ট্র্যাটোস্ফিয়ারেই তো ওজোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়, তাই তো? তো ওই স্তর থেকে তো অতিবেগুনি রশ্মি শোষিত হয়। তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন যেটা আছে, চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণঝড় কী হবে? চীন সাগরে টাইফুন, চীন সাগরে টাইফুন। এগুলো ভুললে হবে না। জাপান সাগরে বা তাইওয়ান অঞ্চলে যে প্রভাব পড়ে, তা জাপান এবং তাইওয়ানে। জাপান সাগরে টাইফু, চীন সাগরে টাইফুন। আমি বললাম যে টাইফুন, হ্যারিকেন, সাইক্লোন, টর্নেডো, এই 4টা থেকে বেশি আসবে, ঠিক আছে? তো টাইফুন হচ্ছে চীন সাগরে, ঠিক আছে? আর আমাদের ভারত মহাসাগর হোক, আরব সাগর বা বঙ্গোপসাগর, সাইক্লোন। আর ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন। আর আমেরিকা যুক্তরাষ্ট্রে, যেটা মেক্সিকো উপসাগরে উৎপত্তি হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণবাত, আমেরিকা যুক্তরাষ্ট্রের টর্নেডো, আমেরিকা যুক্তরাষ্ট্রের টর্নেডো, সবচেয়ে শক্তিশালী ঘূর্ণঝড় টর্নেডো, তাই তো? এর অপর নাম কি? টুইস্টার। টর্নেডোকে কী বলা হয়ে থাকে? টুইস্টার। কেন টুইস্টার? কারণ এতই শক্তিশালী সব কিছুকে ভেঙে তছনছ করে দুমড়ে মুচড়ে দেয়, এই জন্য টুইস্টার। টুইস্ট মানে দমড়ে দেওয়া। নেক্সট, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয়, কোন জোয়ার হয়? ভরা জোয়ার, মরা জোয়ার, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। কোনটা হবে? গৌণ জোয়ার হবে। মুখ্য জোয়ার হয়ে থাকে কার প্রভাবে? চাঁদ ও সূর্যের আকর্ষণে। চাঁদ ও সূর্যের আকর্ষণ হয়ে থাকে মুখ্য জোয়ার। আর গৌণ জোয়ার কার? কেন্দ্রাতিক বলের প্রভাবে বা কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান, GAP, অনেকবার পেলি। কত সালে? 1985, 1985, ঠিক আছে? তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়েছিল 1985 সালে। এমনিও 2 মার্কেও আসছে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান, এরকম কোশ্চেন তো দিবেও না। মানে কোনোটা দিয়েছে যে আননোন, আর কোনোটা এমন কোশ্চেন যে লোয়ারের বাচ্চারা ওই করবে, তো এরকম কোশ্চেন কিন্তু দিবে না। তো 8 নম্বর যেটা আছে, আয়তনের বিচারে কত হবে ভারতের স্থান? কত রকম? আয়তন বিচারে ভারতের স্থান হচ্ছে 7ম, 7 নম্বরে, তাই তো? দক্ষিণ ভারতের অধিকাংশ নদী, আচ্ছা দক্ষিণ ভারতের নদীগুলো উত্তর বাহিনী, পূর্ব বাহিনী, দক্ষিণ বাহিনী আর পশ্চিম বাহিনী, কোনটা হবে? নর্মদা এবং তাপ্তি পশ্চিম বাহিনী। 2-1টা নদী পশ্চিম বাহিনী আছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী সবই তো পূর্ব বাহিনী আছে, তাই না? তাহলে অধিকাংশ নদীগুলো কোন দিকে রয়ে গেছে? পূর্ব বাহিনী। মানে কোন দিকে বয়ে গেছে, বাহিনী মানে কি রে? ও কোন দিকে বয়ে গেছে, তাই তো? তো উত্তর হয় পূর্ব বাহিনী। তারপরে একটি সরলবর্গীয় উদ্ভিদ, তাহলে কি হবে? পাইন, গরান, নিম, সেগুন। আচ্ছা নিম সেগুন তো আমাদের এগুলো সাধারণ উদ্ভিদ, তাই তো? পাতাছড়া উদ্ভিদের মধ্যে পড়ছে। গরান কিসের মধ্যে পড়ছে? ম্যানগ্রোভ উদ্ভিদ। গরান কী ধরনের উদ্ভিদ? ম্যানগ্রোভ উদ্ভিদ। তাহলে পাইন হয়ে যাবে সরলবর্গীয় উদ্ভিদ। পাইন হচ্ছে পাইন, ফার, সিডার, ওক, এলম, বার্চ, এগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ রাখতে হবে। ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ আছে, যে বিভিন্ন প্রকার উদ্ভিদগুলো আছে, ভালো করে একবার দেখে নিবি, ঠিক আছে? এরপরে 11 নম্বর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এটা পারবি?
কোয়েম্বাটোরকে বলা হয়ে থাকে, তাই তো। 12 নম্বর, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরল। আর সবচেয়ে কম? বিহার, তাই তো। ভারতের NH-19 সড়ক পথটি বিস্তৃত কোথেকে কত পর্যন্ত বিস্তৃত? দিল্লি থেকে কলকাতা। এটা হচ্ছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, তাই তো। যদি বলা হয় ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, তাহলে কি হয়ে যাবে? কি হবে রে? NH-19। ঠিক আছে, যে প্রশ্নগুলো আমি গুরুত্ব দিয়ে বলছি একটু অবশ্যই শুনবি। তারপরে যেটা আছে দেখ, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়, এটা কতবার আর পড়বি? তাহলে পড়বে কে পড়বে না দূরের কথা, মানে এগুলো কতবার পড়ছিস, তাই তো। তাহলে কোন রঙে দেখানো হয়ে থাকে রে? বাদামি রঙে। শুদ্ধ অশুদ্ধগুলো একটু ভাবনা চিন্তা করে করতে হবে। আগে বলছি ওই যে হয় নয় দিয়ে দিবে, তখন না বুঝেই খালি শুদ্ধ অশুদ্ধ মেরে দিলে ভুল হয়ে যাবে কিন্তু। মনে হবে অনেক সহজ আছে, তারপর একটু ভেবে দেখতে হবে। যেমন বলছে মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটা কি শুদ্ধ? অবশ্যই। এখানকার বদ্বীপ কেমন? পাখির পায়ের মতো। এরপরে 2 নম্বর যেটা আছে, সমুদ্র বায়ু ও স্থল বায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, তাহলে এটা সাময়িক বায়ু, মিথ্যা হবে, তাই তো। এটা হবে, তাই তো। এরপরে পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, কি কনসেপ্ট ওদের? পশ্চিমা বায়ু সংক্রান্ত কি কনসেপ্ট আছে আগে বল। পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় রে? পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। বায়ুর নামকরণ কী করে করা হয়? যে বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সে অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়। তাহলে এখানে কি বলছে? তাহলে নিশ্চয়ই সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। কিন্তু এখানে কি বলেছে? পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, তাহলে এটা ওয়া হবে। আচ্ছা, এরপরে ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, কি মনে হয়? ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস। কোনো জৈব জিনিস পচলে মিথেন গ্যাস তৈরি হবেই, মিথেন গ্যাস তৈরি হবেই। তাহলে কি হবে? এটা শুদ্ধ। তারপরে নবীন পলিমাটিকে ভাঙার বলা হয়, নবীন পলিমাটিকে তাহলে কি বলা হয়? খাদার বলা হয়। এইগুলো ভাঙার, খাদার, ভাবর এগুলো বললে হবে না। তরাই, কি বললাম? ভাঙর, খাদার, তারপরে ভাবর আর তরাই, এই 4টা জিনিস বললে হবে না। ভাঙরটা কি? তাহলে প্রাচীন পলিমাটি। খাদারটা নবীন পলিমাটি। আর ভাবরটা কি? যে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি দ্বারা গঠিত, নুড়ি বালি পাত কাকড় দ্বারা গঠিত অনুর্বর সমভূমি। আর তরাইটা কি? যে ভাবরের নিচের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম পলিবাড়ি দ্বারা গঠিত উর্বর সমভূমি, উর্বর সমভূমি। তরাই কথা হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি, তরাই কথা হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। ঠিক আছে, এগুলো কিন্তু ভুললে হবে না। এরপর বলছে দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, কি মনে হয়? শুদ্ধ, তাই তো। দারিদ্র কিভাবে দায়ী রে? খেতে পায় না, তারপরেও জনসংখ্যা বাড়বে। 2-4টা ছেলে পেলে হলে বিদেশ খাটবে, খাওয়াবে নাকি? আর অশিক্ষা মানে কি? এই তো অশিক্ষার কারণে তো এটা, না হলে তো দারিদ্র হলে যতই দরিদ্র হোক জনসংখ্যা কি বাড়বে? বাড়বে না। আচ্ছা, তাহলে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ দিক, তাহলে এটা হবে কি? সত্য হবে, তাই তো। নেক্সট বলছে RF 1:10 লাখ, এর অর্থ কি রে? 1 সেমিতে 10 কিমি, ঠিক না ভুল? RF 1:10 লাখ এর অর্থ 1 সেমিতে 10 কিমি, সত্য না মিথ্যা? ভুল না ঠিক? ঠিক হবে, এটা শুদ্ধ হবে। মানে 1 লাখ সেমি সমান কি 1 কিলোমিটার, তাই তো। এখানে 10 লাখ আছে, তাহলে কত হবে? 10 কিলোমিটারই হবে। তাহলে 1 সেমিতে 10 কিলোমিটার, মানে প্রথমে যে 1টা দেওয়া আছে ওটা হচ্ছে মানচিত্র 1 সেমি, ঠিক আছে। আর পরে যেটা দেওয়া আছে অনুপাতের পরে ওটা হচ্ছে ভূমি দূরত্ব। ভূমি দূরত্ব এটাকে কিমিতে করতে হবে। কিমিতে করলে কি করতে হবে? 1 লাখ দিয়ে ভাগ করতে হবে। ক দিয়ে ভাগ করতে হবে? 1 লাখ দিয়ে, তাহলে এটাই শুদ্ধ হবে, ঠিক আছে। নেক্সট শূন্যস্থান যেটা আছে,
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো। বলছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ, পেডিমেন্টের নিচের দিকে অর্থাৎ পেডিমেন্টের সম্মুখে মুখের দিকে কি গড়ে ওঠে রে? এর আগের দিন বললাম, ধর যা একটা মরু পাহাড় আছে যেটাকে ইনসেল বার্জ বলবো, ওর নিচে ক্ষয়জাত ভূমিরূপ, ক্ষয়জাত সমপ্রায় ভূমি হচ্ছে পেডিমেন্টের। এবার পেডিমেন্টের যেগুলো ক্ষয় হবে তার পেডিমেন্টের নিচের দিকে বা ওর সামনে ওর মুখের দিকে সঞ্চিত হবে, এটা হচ্ছে বাজাদা। এটা কী বলা হবে? বাজাদা। তাহলে মরু পাহাড়, পেডিমেন্ট, বাজাদা। ঠিক আছে, তাহলে কী হবে? এটা বাজাদা। এরপরে আছে হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে কি বলা হয় রে? এমন ভূমিরূপকে কি বলা হয়? প্রশ্ন হতে এই ভূমিরূপকে, এই ধরনের ভূমিরূপকে কি বলে? তাহলে কি হবে? রসে মতানে। ঠিক আছে, রসে মতানে এমন একটা ভূমিরূপ যেখানে অবঘর্ষ এবং উৎপাটন উভয় প্রক্রিয়া কাজ করে। ঠিক আছে, হিমবাহের গতিপথে, তাই তো হিমবাহের গতিপথে যদি কোনো কঠিন শিলাগঠিত টিলা থাকে, তাহলে ওই টিলার হিমবাহের দিকটা মসৃণ হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং তার বিপরীত ঢালটা উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ বা এবড়ো খেবড়ো হয়। এই ধরনের ভূমিরূপকে কী বলা হয়ে থাকে? রসে মতানে। রাত্রিবেলা, এরপরে আছে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়। কোন বায়ু প্রবাহিত হয়? স্থল বায়ু। রাতের বেলা তো সমুদ্রের দিকে যাবে মানে কি? স্থলভাগ যে দিক থেকে যাবে সেটা নামকরণ করতে হবে। তাহলে স্থলভাগ থেকে সমুদ্রে যাচ্ছে মানে কি? স্থল বায়ু। মানে যে বায়ুর ক্ষেত্রে নামকরণ কী করে হয়? কোন দিক থেকে প্রবাহিত হয়। তাহলে স্থলভাগ থেকে গেলে স্থল বায়ু, আর সমুদ্র থেকে গেলে সমুদ্র বায়ু। তাহলে এটা হবে স্থল বায়ু। তাহলে স্থল বায়ু কী হয়? ভারী না হালকা হবে? শুষ্ক এবং ভারী হয়, তাই তো? শুষ্ক, শীতল ও ভারী, তাই তো? আর সমুদ্র বায়ু কী হবে? উষ্ণ, হালকা এবং ঊর্ধ্বগামী, আর ওটা নিম্নগামী। পার্থক্য কিন্তু মাথায় রাখতে হবে স্থল বায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে। কারণ ওটা জলীয় বাষ্প থাকলে কি হবে? বায়ু ঊর্ধ্বগামী এবং হালকা হবে। আর জলীয় বাষ্প কখন থাকে রে? বায়ুর উষ্ণতা থাকে তখনই, তাই তো? ভারতের বৃহত্তম হ্রদ ছেড়ে দিয়েছি। ও মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়। তার কোন স্থানে? প্রতিপাদ স্থানে। ওটা কি বলা হয় থাকে? প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থানের একটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? যে কোনো একটি স্থান ঠিক পৃথিবীর কেন্দ্র দিয়ে ঠিক তার বিপরীত দিকে যে স্থানটা রয়েছে সেই স্থানটাকে বলা হয় ওই স্থানে প্রতিপাদ স্থান। তাহলে কোনো স্থানে যদি মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে কি হবে? গৌণ জোয়ার হবে। আর দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয় জানিস? 12 ঘন্টা। ঠিক আছে, এরপরে ভারতের বৃহত্তম হ্রদ উলার। ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার। এরপরে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কি হবে? পূর্ব ভারত। এটা তো বারবার বললাম, ম্যাপেও আসতে পারে। এটা ভারতের বৃহত্তম হ্রদ, এটাও ম্যাপে আসতে পারে। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ম্যাপ পয়েন্টিং আসতে পারে, এগুলো এমসিকিউ আসতে পারে। এমসিকিউ এসিকিউ সব ক্ষেত্রে আসতে দিতে পারে। তাহলে পূর্ব ভারত মানে কি রে? আমাদের পশ্চিমবঙ্গে তো রয়েছে পেট্রোকেমিক্যাল শিল্প, হলদিয়া হচ্ছে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। ঠিক আছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। সংস্থার নাম জানতে চাইলে ইসরো। তারপর দুই একটি শব্দে উত্তর। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? এটা ক্যানিয়ন বল। ঠিক আছে, এটাকে আবার ওয়াদি বলার দরকার নেই। দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলা হয়ে থাকে? দুই ক্রান্তীয় মানে কর্কট ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয়, এই দুই ক্রান্তীয় মধ্যবর্তী যে তাপমণ্ডল এটা কি বলা হয়ে থাকে? উষ্ণমণ্ডল বলা হয়ে থাকে। পৃথিবীকে প্রধান 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল আর হিমমণ্ডল। দুই ক্রান্তীয় অঞ্চল মানে 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত, উভয়গুলোতে 30 ডিগ্রির মধ্যে উষ্ণমণ্ডল, 30 থেকে 60 ডিগ্রি নাতিশীতোষ্ণমণ্ডল, এবং তারপরে বাকিটা হচ্ছে হিম। এরপরে প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোত, হাম্বল স্রোত বা পেরু স্রোত। এটা কোথায় দেখা যায়?
ওটাই তো এল নিনা লা নিনার সঙ্গে যুক্ত। তাহলে পেরু স্রোত একটা শীতল স্রোত না, পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত বলা হয়, পেরু বা হাম্বোল্ট। ওর যে দুটো নাম আছে দুটোই মনে রাখতে হবে, বেরিং স্রোত, ঠিক আছে, ওকটক স্রোত, এগুলো হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত তো অনেকগুলো আছে, পূর্ব অস্ট্রেলিয়া স্রোত আছে বা নিউ সাউথ ওয়েলস স্রোত বলে, জাপান স্রোত বা কুরোশীয় স্রোত বলে, উত্তর নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত কত নিবি। ক্যালিফোর্নিয়া স্রোত একটা শীতল স্রোত, ক্যালিফোর্নিয়া আবার শীতল স্রোত। স্রোতগুলো একবার দেখে নিতে হবে, এক মার্কও যদি না ছাড়তে চাস তাহলে স্রোতগুলো একবার ভালো করে দেখে নিবি, ঠিক আছে, কারণ এক মার্কও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে ডিডিটির পুরো নাম, এ তো এর আগের দিন পড়লি, কি রে ডিডিটির পুরো নাম? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এরপরে আছে কাশ্মীর উপত্যকায় কারওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য বিখ্যাত, তাই তো? তাহলে কাশ্মীর উপত্যকার যে পলি মাটি সেটা জাফরান চাষের জন্য বিখ্যাত, তাই তো? ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? ভারতের বৃহত্তম উৎপাদক সংস্থা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো, তাই তো? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা হচ্ছে ভারতের বৃহত্তম সংস্থা। এরপরে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম, জনবিরল মানে লোক সবচেয়ে কম, সিকিম। আর লোক সবচেয়ে কম রাজ্য কম আছে, সিকিমে সবচেয়ে কম আছে। এরপরে ডান বাম লবণাক্ত জলাভূমি কোনটার সাথে মিল খাচ্ছে? শিলং, কটক, হায়দ্রাবাদ না গুজরাট? গুজরাট, তাই তো? যেমন কচ্ছের রান কি আছে? লবণাক্ত জলাভূমি আছে, তাই না? বৃষ্টির ছায় অঞ্চল শিলং, ধান গবেষণাগার কেন্দ্র হচ্ছে কটক, আর হাইটেক সিটি হায়দ্রাবাদ, ঠিক আছে। এরপরে 2 মার্কের গুলো, বদ্বীপের সংজ্ঞায় হিমরেখা পারবি নাকি? পারবি। অ্যালবেডো পারবি। ফেলের সূত্র, বর্জ্য ব্যবস্থাপনা থিয়ার, কোনটা আনকমন? জৈব সার তো পারবি না? পারবি না? জৈব সার কোনটা রে? কম্পোস্টিংয়ের মাধ্যমে যে সার উৎপাদন হয় সেটাই তো জৈব সার। তরাই এক্ষুনি বললাম, দেখো অটোমেটিক চলে এলো। তরাইটা কি? তাহলে ভাবরের নিচে, তাই তো, বা ভাবরের পাদদেশীয় অঞ্চলে যে স্যাঁতস্যাঁতে ভূমি, উর্বর স্যাঁতস্যাঁতে ভূমিকে কি বলা হয়ে থাকে? তরাই বলা হয়ে থাকে। আশ্বিনে ঝড় কোন সময়? আশ্বিন মাসে প্রবাহিত স্থানীয় বায়ু, এটা এক ধরনের স্থানীয় বায়ু আশ্বিনে ঝড়, ঠিক আছে। নিশ্চয়ই উষ্ণ, আশ্বিন মাসে কি ওই সময় ঠান্ডা কি না? জায়দ শস্য কি? কোনটা জায়দ শস্য হবে বল? গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকালে জলসেচের উপর নির্ভর করে যেসব শস্য চাষ করা হয় জায়দ শস্য করে রাখবি, উদাহরণ সহ দিতে হবে, সংজ্ঞা, উদাহরণ, আর জলসেচ যা লাগে এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তথ্য প্রযুক্তি শিল্প, এটা অবশ্যই করবি, তথ্য প্রযুক্তি শিল্পটা অবশ্যই করবি, এটা ঠিক আছে। তাহলে সংজ্ঞা কী রে? তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ কি? মানুষের ব্রেন না থাকলে হবে কি? আচ্ছা, তাহলে উন্নত প্রযুক্তি ও মানুষের মেধার সাহায্যে, তাই তো, তথ্যের সংগ্রহ, তথ্যের সঞ্চয়, তথ্যের বিশ্লেষণ উপস্থাপন করাকে কি বলা হয়ে থাকে? তথ্য প্রযুক্তি শিল্প। খুব ইম্পর্টেন্ট, একটা সংখ্যাটা অবশ্যই করবি। ভারতের কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম, কয়েকটি, এরকম তো নাম দিবে না, কয়েকটা নাম দিয়ে দিবি। ভারতের প্রথম তো আর্যভট্ট আছে, ইনস্যাট আছে, IRS আছে, কয়েকটি বলেছে, কয়টি দিবে এখানে তো উল্লেখ করবে, একটি বা দুটি, এরকম দেওয়া ঠিক হয়নি, তাই তো। 3 মার্কের দিয়েছে নদী হিমবাহের কাজের মধ্যে পার্থক্য, আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট। পরিচলন বৃষ্টিপাত ও শৈলকৃত বৃষ্টিপাতের মধ্যে, হ্যাঁ এটা করতে পারি। আচ্ছা, জৈব ভঙ্গুর এটা করবি, ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা, এটাও করবি, ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর চলেছে না, তাহলে এটা বাদ। জৈব ভঙ্গুর অভঙ্গুর যে চলেছে ওটা বাদ। করবি রেলপথকে জীবনরেখা বলা হয় কেন? ভারতের জীবনরেখা বলা হয় কেন? এটা করবি, ঠিক আছে। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যের মধ্যে পার্থক্য তো চলেছে। উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য মোটামুটি আসার মতো না এগুলো, ঠিক আছে। তাহলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা, পরিচালন শরীরকে বৃষ্টিপাতন পার্থক্যটা করতে পারিস। আর যেটা রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, 3 মার্কের প্রশ্নগুলো আমাকে মোটেই ভালো মনে হলো না।
5 মার্কের প্রশ্নগুলো দেখি তাহলে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে, ঠিকঠাক দেয়নি এগুলো। ওজোন স্তর বিনাশের কারণ, বড় প্রশ্ন আমাকে ভালো মনে হচ্ছে না। নিহত বায়ুর চিত্র সহ নিহত বায়ুর বর্ণনা, তো নিহত বায়ুটা আসতে পারে, নিহত বায়ুটা আসতে পারে। সমুদ্র স্রোতের প্রভাব, এটা চলেছে তাই তো।